এটাই হচ্ছে আমার সার্কিটের কিসের মান, I1 কারেন্টের মান। চলো তাহলে এবার আমরা I2 এর মান বের করি। আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর প্রথম অধ্যায়ের চতুর্থ পার্টে একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা চতুর্থ পার্টের অর্থাৎ 4 নাম্বার পার্টে যে ম্যাথটা আমরা আজকে সলভ করব, এটি একটি বোর্ড কোশ্চেন। তো বেশ কয়েকবার পাকাশিকো বোর্ডে এসেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে বোর্ডে তুলে ফেলছি। দেখো, প্রশ্ন হচ্ছে নিম্নে প্রদত্ত সার্কিট কোনটা, এইটা কিন্তু তোমার প্রশ্নে দেয়া থাকবে সার্কিটটা। হ্যাঁ, তো এই সার্কিট থেকে তোমাকে কি করতে হবে, I1, I2 এবং I3 এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ তোমাকে এই সার্কিটের মধ্যে যে I1 কারেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ I1 কারেন্টটা কোথায় আছে, এখানে আছে। I2 কারেন্টটা কোথায়, এই জায়গায়, অর্থাৎ এই জায়গায়। I3 এই জায়গায়, তাই না? আচ্ছা, স্বাভাবিকভাবে আমি যদি বলি একটু সার্কিটটাকে তোমাকে যদি ভেঙে দেখাই বা সার্কিটটাকে তোমাকে যদি একটু বিশ্লেষণ করে দেখাই, একটু খেয়াল করবা যে এইটা হচ্ছে আমাদের সোর্স। ধরে নাও যে এইখানে একটা ফেজ এবং নিউট্রাল পয়েন্ট আছে, একটা ফেজ পয়েন্ট আর একটা কি নিউট্রাল পয়েন্ট। তো এখানে আমরা এই সোর্সের মধ্যে কি দিচ্ছি, একটা ভোল্টেজ দিচ্ছি যেটা 220 ভোল্ট। ওকে, আচ্ছা, একটা ভোল্টেজ দিলাম। তারপর যখন আমি ভোল্টেজটা দিলাম তখন কিন্তু কারেন্টটা আমার ফেজের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। আচ্ছা, তো ধরো এইটাই হচ্ছে আমার সেই ফেজ, এইটাই হচ্ছে আমার সেই ফেজ। কোনটা, এইটা। হ্যাঁ, তো এদিক থেকে আমার কারেন্টটা প্রথমত কোথায় যাচ্ছে, কারেন্টটা আমার প্রথমত এই যে 8 ওহম রেজিস্ট্যান্স এবং 6 ওহম, বলতো কি এটা, 6 ওহম কোথায় আছে একটু খেয়াল করবা। আমার ইন্ডাকটেন্সের মধ্যে আছে কিন্তু 6 ওহম বলছে। খুবই ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এটা, ওহম বলছে। আমরা জানি যে ইন্ডাকটেন্সের একক হচ্ছে হেনরি, তাই না? আচ্ছা, যদি সেখানে আমার ওহম থাকে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে আমার এখানে ইন্ডাকটেন্স কর্তৃক একটা বাধার মান দেয়া আছে, যেটা আমরা জানি ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। যেটা আমরা জানি কি ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স, যেটাকে আমরা মূলত এক্স এল দ্বারা প্রকাশ করি। ওকে, আচ্ছা, তো এই এক্সেল এর মান কিন্তু এই জায়গায় দেওয়া আছে 6 ওহম। তাহলে আমরা কি বুঝলাম, এইটা হচ্ছে 8 ওহম হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্স, আর এই 6 ওহম হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। ওকে, আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে এই I1 কারেন্টটা ঠিক এই বিন্দুতে এসে কিন্তু দুদিকে ভাগ হয়ে গেছে। কয় দিকে, দুদিকে। একটা হচ্ছে এই দিক থেকে এদিকে গেছে, আরেকটা এদিক থেকে এই নিচের দিকে গেছে। ওকে, আচ্ছা, যেটা আমার এই দিক থেকে উপরের দিকে গেছে অর্থাৎ এটাকে আমরা I2 কারেন্ট ধরেছি। আচ্ছা, এই I2 কারেন্টটা কার মধ্যে দিয়ে গেছে বলতো, 10 ওহম এবং 12 ওহম। আচ্ছা, ঠিক একইভাবে এখানে ইন্ডাকটেন্সের এখানে নিচে দেখতেছো যে 12 ওহম, এই ইন্ডাকটেন্সের মানটাও কিন্তু এখানে কিসে দেওয়া আছে বলতো, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সে দেওয়া আছে। অর্থাৎ এই এক্সেল এর মানে কিন্তু দেওয়া আছে যেহেতু ওহম আছে। হ্যাঁ, বুঝতে হবে কিন্তু। তারপর দেখো I3 কারেন্টটা আমার কোন দিকে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে, তাই না? তো এই I3 কারেন্টটা আমার কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, দেখো 6 ওহম এবং 10 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানেও কিন্তু একটা বোঝার বিষয় আছে, তোমার ক্যাপাসিটেন্সের নিচে কিন্তু 10 ওহম। আমরা জানি ক্যাপাসিটেন্সের একক হচ্ছে কি, আমরা জানি ক্যাপাসিটেন্সের একক হচ্ছে ফ্যারাড বা মাইক্রোফ্যারাড, তাই না? আচ্ছা, তাহলে এখানে ওহম দেওয়া মানে কি, ক্যাপাসিটেন্স কর্তৃক বাধা। তাহলে ক্যাপাসিটেন্স কর্তৃক বাধাটা কি বোঝাচ্ছে এখানে, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স। তার মানে সেটা কি, তার মানে সেটা হচ্ছে এক্সসি। বুঝতেছো তোমরা, তার মানে সেটা হচ্ছে কি এক্সসি। ওকে, আচ্ছা, তাহলে আশা করছি সার্কিটটা এখন একটু হলো তোমাদের মধ্যে ধারণা চলে এসেছে। আচ্ছা, এবার চলো আমরা দেখি আমার সার্কিটের মধ্যে কি কি মান দেওয়া আছে। আমার সার্কিটের মধ্যে কি কি মান দেওয়া আছে একটু দেখি, চলো। তো এখানে একটু খেয়াল করবা যে আমরা লিখব যে সমাধান সমাধান ওকে, সমাধান লিখবা যে দেওয়া আছে। একটু খেয়াল করে দেখো কি কি দেওয়া আছে।
আমার এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ, লিখলাম যে সাপ্লাই ভোল্টেজ, কত ভোল্ট দেওয়া আছে, 220 ভোল্ট। ওকে ফাইন। আচ্ছা, তারপর দেখো এখানে কি দেওয়া আছে, একটা রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে আর একটা কিন্তু ইন্ডাকটেন্সের মান দেওয়া আছে, সরি ইন্ডাকটেন্স না, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের মান দেওয়া আছে। তাহলে এই দুইটাকে একত্রিতভাবে আমরা কি করতে পারি দেখো তো, আমরা কিন্তু ইম্পিডেন্স লিখতে পারি, অর্থাৎ জেড এর মান লিখতে পারি কিন্তু এই দুটাকে একত্রিত করে, অর্থাৎ 8 ওহম এবং 6 ওহম। কেমনে? আমরা জানি জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে এক্স এল, তাই না? যদি সেটা ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স থাকে অর্থাৎ এক্সএল থাকে তাহলে হবে আর প্লাস জে এক্সএল, আর যদি সেখানে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স থাকে অর্থাৎ এক্সসি এর মান থাকে তাহলে আমরা কীভাবে লিখতে পারি যে আর ইজ ইকুয়াল টু আর মাইনাস জে এক্সসি, এইটাই তো, তাই না? আচ্ছা চলো, তাহলে আমরা এই যে 8 ওহম এবং 6 ওহমকে একটা ইম্পিডেন্স ধরে নিই, যেটা হচ্ছে আমাদের কি জেড। আচ্ছা চলো, তাহলে আমরা লিখি যে Z1 ইকুয়াল টু 8 প্লাস জে 6 ওহম। ওকে, আচ্ছা তারপর দেখো এখানেও আমরা কি এই যে I2 এর মধ্য দিয়ে দেখো এখানে 10 ওহম এবং 12 ওহম, তাই না? তাহলে আমরা এখানে Z2 ইকুয়াল টু লিখতে পারি যে 10 প্লাস জে 10 প্লাস জে 12। ওকে, 10 প্লাস জে 12 ওহম। আচ্ছা, এবার খেয়াল করো, এবার হচ্ছে ঠিক একইভাবে আমরা এই যে 6 ওহম এবং 10 ওহম এটাকেও আমরা কি করব, আরেকটা ইম্পিডেন্স ধরবো, যেটাকে আমরা Z3 ধরলাম। কি হবে 6 মাইনাস জে 10 ওহম। আচ্ছা বলো তো কেন এখানে মাইনাস হয়েছে? এখানে মাইনাস হওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স পাচ্ছি, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স থাকলে অবশ্যই ইম্পিডেন্সের ওখানে কি হবে, মাইনাস হবে, বিধায় আমরা এখানে একটা মাইনাস দিয়েছি। ওকে, আচ্ছা চলো তাহলে এবার আমরা কি করি, আমরা সমাধানের দিকে এগোই। আমাদের I1 I2 I3 মান বের করতে বলছে, মানে কারেন্টের মানগুলো বের করতে বলছে। আমরা স্বাভাবিকভাবে এই সার্কিটের যদি আমরা প্রথমত মাথায় রাখবা, প্রথমত সার্কিটের সমগ্র সার্কিটের মধ্যে যে প্রবাহিত কারেন্ট অর্থাৎ সমগ্র সার্কিটের যে মোট কারেন্ট, সেই কারেন্টের মানটা যদি আমরা বের করতে পারি, একটু খেয়াল করে দেখো তো সেই কারেন্টটা কি I1 কারেন্টটা না? আমরা যদি এই সার্কিটের মোট কারেন্ট বা সরবরাহকৃত কারেন্ট বা টোটাল কারেন্ট বের করতে চাই তাহলে সেই কারেন্টটাই কি I1 কারেন্ট কি না? বলো কেমনে? আমরা এখানে যখন সোর্স দিয়েছি, ভোল্টেজ দিয়েছি, তখন কিন্তু প্রথমত এই I1 কারেন্টটাই প্রবাহিত হয়েছে, আর এই I1 কারেন্টই কিন্তু সমগ্র সার্কিটের কারেন্ট। এই I1 কারেন্টটা যদি আমার এই পয়েন্ট থেকে বের হয়, খেয়াল করো যে এই পয়েন্ট থেকে যদি বের হয় তাহলে এই I1 কারেন্টটা কিন্তু ঘুরে ফিরে আবার এই পয়েন্টে এসে ফিরবে। আচ্ছা, তাহলে এই I1 কারেন্টটাই হচ্ছে আমার সমগ্র সার্কিটের কারেন্ট, ওকে, বা টোটাল কারেন্ট। তাহলে আমরা এই I1 এর মান যদি বের করি তাহলে আমরা টোটাল কারেন্ট বের করতে পারছি। তাহলে দেখো আমরা লিখতে পারি, দেখো একটু খেয়াল করবা, সাপোজ ধরে নাও যে এখানে একটা তোমরা ইম্পিডেন্স দেখছো, আমি এখানে লিখছি এই যে Z1 Z2 Z3, তাই না? এই যে Z1 Z2 Z3। তাহলে এই যে প্রত্যেকটা জেড মানে ধরে নাও যে এগুলো হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্স। তাহলে দেখো এখানে একটা রেজিস্ট্যান্স ধরে নাও, সাপোজ এই দুটোকে মিলে একটা রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি, তারপর হচ্ছে এই দুটোকে মিলেও একটা রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি, এই দুটোকে মিলেও একটা রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে দেখো উপরে দেখো এই যে এই শাখা এবং এই শাখা, এই দুটো শাখা কিন্তু প্যারালালে অবস্থান করতেছে এবং তার সাথে এইটা এই যে এখানকার যে রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্সটা তোমরা দেখতেছো এইটা কিন্তু সিরিজে অবস্থান করতেছে। তাহলে আমরা কিন্তু এই যে এখানকার যে আমার ইম্পিডেন্সগুলো আছে প্রত্যেকটা ইম্পিডেন্সকে ধরে নিয়ে আমরা কিন্তু সমতুল্য ইম্পিডেন্স বা সার্কিটের মোট ইম্পিডেন্স বের করতে পারি। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি যে অতএব সার্কিটের মোট না লিখে আমরা সমতুল্য লিখতে পারি। হ্যাঁ, অতএব সার্কিটের সমতুল্য ইম্পিডেন্স, হ্যাঁ
সমতুল্য ইম্পিডেন্স, সমতুল্য ইম্পিডেন্স আমরা এটাকে ZE দ্বারা প্রকাশ করব। ওকে, ZE ইকুয়াল টু, দেখো এই যে 8 ওহম এবং এখানে 6 ওহম, তাহলে এই যে ইম্পিডেন্সটা এখানকার, তাহলে এই যে Z1 ইম্পিডেন্সটা খেয়াল করবা, এই যে Z1 ইম্পিডেন্সটা এটা কিন্তু সিরিজে আছে, সিরিজে থাকলে কি হয়, যোগ করতে হয়, তাহলে যোগ করে দিলাম, খেয়াল করো সিরিজে আছে বিতে যোগ করে দিলাম। তারপর এই শাখা এবং এই শাখা কিসে আছে, প্যারালালে আছে, তাহলে আমরা এই দুই শাখা কি করব, প্যারালালে যোগ করব, সরি প্যারালালে রাখবো। তাহলে দেখো এই যে Z2 এবং Z3, Z2 এবং এই যে Z3 কিসে রাখলাম, প্যারালালে রাখলাম, প্যারালালে আমরা এই দুটোকে রাখলাম। আচ্ছা এবার দেখো, এবার আমরা যদি একটু ভেঙে নেই, দেখো Z1 কোনটা, Z1 হচ্ছে 8 প্লাস J6। ওকে, যেহেতু প্যারালাল এখানে সাইন আছে, তার আগে এখানে প্লাস আছে, আমরা এখানে প্লাসটা দিয়ে দিলাম। আচ্ছা এই যে Z2 কোনটা, আমি একদম ভেঙে দেখাচ্ছি তোমাদের, যে 10 প্লাস J12। আচ্ছা তারপর দেখো এই যে প্যারালাল সাইন আছে, প্যারালাল দিয়ে দিলাম। তারপর দেখো Z3 কোনটা, এই যে 6 মাইনাস J10। ওকে, আচ্ছা এবার আমরা যে কাজটা করব, এবার আমরা এই যে রাশিটাকে, এই রাশিটাকে ক্যালকুলেটারে সলভ করার মতো করে নিয়ে আসব, ক্যালকুলেটারে সলভ করার মতো করে এই রাশিটাকে ভেঙে নিব। ওকে, দেখো এই রাশিটাকে যদি আমরা ক্যালকুলেটারে সলভ করার মতো করে ভেঙে নেই, তাহলে প্রথমে যা আছে তাই রাখবো, যে 8 প্লাস J6, এটা ঠিক রাখলাম, তারপর প্লাস প্রথমত একটা ব্র্যাকেট দিব, তারপর যেহেতু এই দুটা কিসে আছে, এই Z2 এবং Z3 কিসে আছে, প্যারালালে আছে, বিধায় আমরা প্রথমে একটা ব্র্যাকেট দিব, তারপর আবার একটা ব্র্যাকেট দিব, দেওয়ার পর এই যে 10 প্লাস J12। ওকে, ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এবং এখানে আমরা একটা কী দেবো, ইনভার্স দিব, তারপর আবার প্লাস, আবার একটা ব্র্যাকেট দিব 6 মাইনাস J10, আবার ব্র্যাকেট ক্লোজ করব, আবার ইনভার্স দিব, আবার এই যে আমি প্রথমে একটা ব্র্যাকেট দিয়েছিলাম না, এই ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে তাই না, এই যে আমি ক্লোজ করছি এখানে, কিন্তু খেয়াল করবা ক্লোজ করে দিছি, এবং এখানেও ইনভার্স দিয়ে দিছি, প্রত্যেকটার উপরেই তোমরা ইনভার্স করে রাখবা। ওকে, আচ্ছা তারপর দেখো এবার খেয়াল করো, এটাকে আমরা সরাসরি একবারই ক্যালকুলেটারের সাহায্যে সলভ করতে পারি, সরাসরি একবারই আমরা ক্যালকুলেটারের সাহায্যে এটাকে সলভ করতে পারি। তাহলে আমরা লিখি যে 8 প্লাস J6 প্লাস দেওয়ার পর প্রথমত এই যে ব্র্যাকেট যেটা, এটাই দেব, তাহলে দিলাম একটা ব্র্যাকেট, তারপর ভেতরে আরেকটা ব্র্যাকেট আছে, আরেকটা ব্র্যাকেট দিচ্ছি, দেখো। ওকে, তারপর দেখো 10 প্লাস J12, তাই না, ওকে J12, তারপর ব্র্যাকেট ক্লোজ, এই যে ইনভার্স আছে, এবার আমরা ইনভার্স দিব, ইনভার্স দিলাম, প্লাস তারপর হচ্ছে এই যে আবার ব্র্যাকেট 6 মাইনাস J10, তাই না, ওকে, তারপর আবার ব্র্যাকেট ক্লোজ, আবার দেখো এখানে ইনভার্স আছে, আমরা এবার ইনভার্স দিলাম, এই যে ব্র্যাকেটটা এখানে সর্বশেষ ক্লোজ করেছি, সর্বশেষ ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এবং তার উপরে ইনভার্স আছে, সেখানেও আমরা ইনভার্সটা দিয়ে দিলাম, তারপর ইকুয়াল। ওকে, তাহলে আমার মান আসতেছে 18.86, তারপরের মানটা দেখি কত আসে, প্লাস J2.89। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার কিসের মান বলো তো, এইটা হচ্ছে আমার কিন্তু সমতুল্য সার্কিটের সমতুল্য বা মোট ইম্পিডেন্সের মান আমরা কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এবার আমরা স্বাভাবিকভাবে কারেন্ট নির্ণয়ের সূত্র কি জানি, আমরা স্বাভাবিকভাবে কারেন্ট নির্ণয়ের সূত্র জানি যে I=V/R, তাই না, যেহেতু এটা এসি সার্কিট সেহেতু এখানে আমাদের আর ধরা যাবে না, এখানে আমাদের ইম্পিডেন্সের জেড ধরতে হবে, তাহলে I=V/Z। আচ্ছা, তাহলে আমরা যদি সার্কিটের সম্পূর্ণ টোটাল যে ভোল্টেজটা, বা আমরা সার্কিটের যে সরবরাহিত ভোল্টেজটা, সেই ভোল্টেজটাকে ধরে নেই, এবং নিচের যে জেডটা দেখতে পাচ্ছ, এই জেডটাকে যদি আমরা জেড ইকুইভ্যালেন্ট বা সমতুল্য ইম্পিডেন্সের মানটাকে ধরে নেই, তাহলে কিন্তু আমরা এই সার্কিটের মধ্যে, সমগ্র সার্কিটের মধ্যে প্রবাহিত কারেন্ট বা মোট কারেন্ট বা এই I1 এর মান কিন্তু বের করে ফেলতে পারি। তাহলে খেয়াল করো, তাহলে হচ্ছে আমরা এবার অতএব
একবারই, হ্যাঁ একবারে। অতএব সার্কিটের মধ্যে একবারে লিখে দিচ্ছি, অতএব সার্কিটের মধ্যে প্রবাহিত কারেন্ট I1 ইকুয়াল টু, তাহলে আমরা উপরে কি লিখব, উপরে হচ্ছে ভি ভাগ, উপরে কি লিখব ভি ভাগ কি দেব জেড ই। ওকে, তাহলে এখানে আমার ভিটা কি দেখো তো, ভিটা হচ্ছে আমার এখানে 220 ভোল্ট, এই যে 220 ভোল্ট দিয়ে দিলাম। তাহলে জেড ই এর মান কত, জেড ই এর মান কিন্তু এই যে আমি এখানে পেয়েছি, দেখো খেয়াল করো এই যে উপরে, তাহলে 18.86 প্লাস জে 2.89। ওকে ফাইন। আচ্ছা, তাহলে সর্বশেষ আমরা কিন্তু এখানে ক্যালকুলেটরের সাহায্যে অ্যান্সারটা বের করে ফেলতে পারি। দেখো, তাহলে কিন্তু আমরা এখানে সর্বশেষ 220 ভাগ 18.86 প্লাস 18.86 প্লাস জে 2.89, তাই না? তাহলে 2.89। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা এবার মান পাচ্ছি। এবার কিন্তু মানটা আমরা, যেহেতু কারেন্টের মান বের হচ্ছে, হ্যাঁ I1 কারেন্ট, যেহেতু কারেন্টের মান বের হচ্ছে, তাহলে আমরা কারেন্টের মানটাকে কিন্তু কিসে রাখবো, পোলার ফর্মে রাখার ট্রাই করব। কোন ফর্মে? পোলার ফর্মে। তাহলে আমরা কারেন্টের মানটাকে পোলার ফর্মে রাখার ট্রাই করি। তাহলে দেখো, পোলার ফর্মে মান আসতেছে আমার 11 পয়েন্ট, একটু ভালো করে খেয়াল করো, 11.53। আচ্ছা, তারপর আবার যদি আমরা এবার অ্যাঙ্গেলের মানটা বের করি, তাহলে অ্যাঙ্গেল -8.7, অ্যাঙ্গেল -8.71। ওকে, তাহলে এই যে একটা আমরা অ্যান্সার কিন্তু পেয়ে গেছি, একটা কিন্তু আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেছি। তাহলে এইটাই হচ্ছে আমার সার্কিটের I1 কারেন্টের মান। হ্যাঁ, এইটাই হচ্ছে আমার সার্কিটের কিসের মান, I1 কারেন্টের মান। চলো তাহলে এবার আমরা I2 এর মান বের করি। তাহলে I2 এর মান যে আমরা বের করতে চাই, একটু খেয়াল করবা যে I2 এর মানটা আমরা কীভাবে বের করতে পারি। দেখো, এটা কিন্তু একটা মিশ্র সার্কিট। কি সার্কিট? মিশ্র সার্কিট। কেননা এখানে সিরিজ এবং প্যারালাল উভয় আছে। সিরিজ এবং প্যারালাল কি আছে? উভয় আছে। যে এটা সিরিজ অবস্থান করতেছে, আবার এই দুইটা শাখা কিন্তু প্যারালাল অবস্থান করতেছে। সেহেতু আমরা এখানে কিন্তু কারেন্টের মানটা দুইভাবে বের করতে পারবো। কিভাবে? দেখো, একটা হচ্ছে শাখা কারেন্টের সূত্র অ্যাপ্লাই করে। শাখা কারেন্টের সূত্র তোমরা ইতিমধ্যে জানো, অনেকেই জানো, হয়তো অনেকেই জানো না। শাখা কারেন্টের সূত্র না জানার কিছু নাই, কারণ শাখা কারেন্টের সূত্রটা এরকম যে, দেখো শাখা কারেন্টের সূত্র হচ্ছে কারেন্ট, ধরলাম যে কারেন্ট, শাখা কারেন্ট লিখে দিচ্ছি। দেখো, শাখা কারেন্ট ইকুয়াল টু মোট কারেন্ট, খেয়াল করো, মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার ইম্পিডেন্স বা বিপরীত শাখার রেজিস্ট্যান্স। আমরা কিন্তু বেসিক ইলেকট্রিসিটিতে বিপরীত শাখার রেজিস্ট্যান্স শিখে এসেছিলাম, কিন্তু এখানে বিপরীত শাখার রেজিস্ট্যান্স হবে না, বিপরীত শাখার ইম্পিডেন্স হবে। তাহলে শাখা কারেন্ট ইকুয়াল টু মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার কি ইম্পিডেন্স। তাহলে আমরা এখানে লিখতে পারি বিপরীত শাখার ইম্পিডেন্স। এক কথায় আমি এখানে একটা ইম্পিডেন্স লিখে দিচ্ছি, হ্যাঁ, জেড এর মান লিখতেছি। আচ্ছা, তারপর দেখো, তাহলে হচ্ছে ইম্পিডেন্স নিচে ভাগ কি হবে, ভাগ ইম্পিডেন্স দ্বয়ের যোগফল। আচ্ছা, এটাকে যে আমি Z1 ধরি, এটা Z1 প্লাস Z2। ওকে, আচ্ছা দেখো, একটু সূত্রটা আমি তোমাদের একটু ব্যাখ্যা করে দিই। আমি কিন্তু এই I2 এর মান দুইভাবে বের করতে পারবো। কিভাবে? দেখো, I2 এর মানটা যদি আমি দুইভাবে বের করতে চাই, আমাকে প্রথমে শাখা কারেন্টের মান বের করতে হবে। দেখো, আমি চাইলে কিন্তু I2 এর মানটা এই শাখা কারেন্টের সূত্রের সাহায্যে একবারে বের করে ফেলতে পারি। আবার আমি যদি আগে I3 এর মানটা বের করি, আমি I1 এর যে মানটা বের হয়েছে, দেখো এখানে I1 এর যে মানটা বের হয়েছে, এই মানের থেকে যদি আমি I3 মানটা বের করে বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমি খুব সহজেই I1 এর মানটা বের করতে পারবো, I2 এর মানটাও বের করতে পারবো, তাই না? আমি কিন্তু বিয়োগ করে দিয়েও বের করতে পারবো, অথবা আমরা চাইলে
এই শাখা কারেন্টের সূত্র অ্যাপ্লাই করেও বের করতে পারবো। আচ্ছা, একটু শাখা কারেন্টের সূত্রটা আমি ব্যাখ্যা করে দিই, দেখো। আচ্ছা, এখানে খেয়াল করো, শাখা কারেন্ট ইকুয়াল টু মোট কারেন্ট। মোট কারেন্টটা কোথা থেকে আসছে? মোট কারেন্টটাই হচ্ছে আমার I1। তাহলে আমরা এখানে মোট কারেন্টের জায়গায় I1 লিখতে পারবো, তাই না? আচ্ছা, ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স বা বিপরীত শাখার ইম্পিডেন্স। আচ্ছা, বিপরীত শাখার ইম্পিডেন্সটা কি? দেখো, আমি যদি I2 এর মান বের করতে চাই, তার মানে হচ্ছে বিপরীত শাখার ইম্পিডেন্স কি হবে? এই শাখার, আমি যে শাখার কারেন্ট বের করব তার বিপরীত শাখার ইম্পিডেন্স, তাহলে বিপরীত শাখার ইম্পিডেন্স হবে এইটা। তাহলে এটা হবে কি? এটা কি হবে? Z3, তাই না? এটাকে আমরা Z3 ধরছিলাম। দেখো, খেয়াল করো, এটাকে কিন্তু আমরা Z3 ধরছিলাম, Z3 ধরছিলাম। আচ্ছা, তাহলে এটাকে আমরা Z3 লিখতে পারি। ওকে, দেখো, এটাকে একটু আমরা Z3 লিখতে পারি। আচ্ছা, ফাইন। তারপর দেখো নিচে ভাগ ইম্পিডেন্স দ্বয়ের যোগফল। ইম্পিডেন্স দ্বয়ের যোগফল বলতে কি বোঝাচ্ছে? এইটা হচ্ছে আমার Z2 আর এইটা হচ্ছে আমার Z3। তাহলে এটাকে আমি Z2 ধরলাম আর এটা হচ্ছে আমার Z3। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা I2 এর মানটা বের করে ফেলতে পারবো খুব ইজিলি। আচ্ছা, তাহলে দেখো আমরা অ্যাপ্লাই করি। তাহলে আমরা লিখি যে, খেয়াল করো একটু, আমরা লিখতে পারি যে I2 ইকুয়াল টু, খেয়াল করো, উপরে কি হবে? মোট কারেন্ট মানে হচ্ছে কি I1, ওকে, ইনটু বিপরীত শাখার ইম্পিডেন্স। তাহলে আমি যেহেতু এই শাখার কারেন্ট বের করতেছি তার বিপরীত শাখার ইম্পিডেন্স, তাহলে বিপরীত শাখার ইম্পিডেন্স এইটা, তাহলে এইটা কি? Z3, ওকে। তারপর ভাগ ইম্পিডেন্স দ্বয়ের যোগফল। কোন ইম্পিডেন্স দ্বয়ের যোগফল? মানে যে শাখা দুইটা আছে এই শাখা দুইটার ইম্পিডেন্স, তাহলে এই শাখার ইম্পিডেন্স এবং এই শাখার ইম্পিডেন্স, তাহলে Z2 প্লাস Z3। খুবই সিম্পল, হ্যাঁ, না বোঝার কিছু নেই। ভাগ চিহ্নটা দিয়ে নেই। তারপর হচ্ছে এখানে যে I1 এর মান কোথায় দেখো তো? I1 এর মান হচ্ছে 11.53। এই যে 11.53 দিয়ে দিলাম। তারপর অ্যাঙ্গেল -8.71 দিয়ে নিলাম। তারপর দেখো যে এখানে কি আছে? গুণ আছে, এই যে গুণ দিয়ে নিলাম। কোথায় গুণ ছিল? এই যে গুণ, হ্যাঁ। তারপরে Z3 মান কোথায় দেখো তো? Z3 মান হচ্ছে আমার এই যে এখানে, দেখো 6 মাইনাস, আমরা লিখতে পারি যে 6 মাইনাস কত? J10, তাই না? আচ্ছা, 6 মাইনাস J10 নিয়ে নিলাম। তারপর দেখো নিচে ভাগ অবস্থা কি আছে? Z2 প্লাস Z3, তাহলে Z2 এর মান কত? 10 প্লাস J12, 10 প্লাস J12। তারপর দেখো যোগ, তারপরে হচ্ছে Z3 এর মান কত? 6 মাইনাস J10, তাহলে 6 মাইনাস J10। ওকে, তাহলে এবার আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে মান কি দাঁড়াবে দেখো তো? তাহলে মান দাঁড়াবে আমার 11.53 শিফট অ্যাঙ্গেল মাইনাস 8.71 ইন্টু 6 মাইনাস J10, তাই না? ওকে, তারপর ভাগ হচ্ছে কি দেখো? ভাগ হচ্ছে 10 প্লাস J12, তারপর প্লাস 6 মাইনাস J10। ওকে, ফাইন। তাহলে আমাদের মান দাঁড়াচ্ছে, আচ্ছা, তাহলে আমার এখানে মান আসতেছে 8.34 অ্যাঙ্গেল মাইনাস 74.88। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু একটা বিষয়ে আগে মিস্টেক করে আসছি। দেখো কোথায়? দেখো, খেয়াল করো একটু, কোন জায়গায়? এই যে I1 এর মান কিন্তু এখানে আমরা এম্পিয়ারে প্রকাশ করছি, না? আচ্ছা, তাহলে আমরা কি এককটা লিখছি এখানে? এখানে তো একক লিখতে হবে, এম্পিয়ার একক লিখতে হবে অবশ্যই। ওকে, তারপর এটা অ্যান্সার হবে আমাদের, খেয়াল করো। তারপর ঠিক একইভাবে এখানেও কি হবে? এম্পিয়ার, তারপর এখানে অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে আমরা 8.34 অ্যাঙ্গেল মাইনাস 74.88 এটা কিসের মান পেয়েছি বলো তো? এটা হচ্ছে আমরা I2 এর মান পেয়েছি। তাহলে এবার যদি আমরা I3 এর মান বের করতে চাই, দেখো I3 মান বের করতে গেলে আমাকে কি করতে হবে?
আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। আমরা এই পদ্ধতিও করতে পারি, দেখো শাখা কারেন্টের সূত্র অ্যাপ্লাই করে করতে পারি, অথবা এই সূত্র ছাড়াও এই সূত্র দিয়েও করতে পারি, অথবা এই সূত্র ছাড়াও দেখো I1 থেকে আমরা যদি I2 এর মানটা বিয়োগ করে দিই, কেননা আমরা I2 এর মান কিছুক্ষণ আগেই বের করলাম, তাহলে I1 থেকে I2 এর মান বিয়োগ করে দিলে কিন্তু আমরা I3 এর মান পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করি। দেখো তাহলে আমরা এবার I1 থেকে এই যে I1 মাইনাস I2, তাহলে দেখো I1 এর মান কত পেয়েছি, I1 এর মান পেয়েছি দেখো এই যে 11.53, দেখো 11.53 অ্যাঙ্গেল মাইনাস 8.7, ওকে। তারপর দেখো মাইনাস 8.34 অ্যাঙ্গেল মাইনাস 74.88, ওকে। তারপর যদি আমরা ইকুয়াল করি, এবার ক্যালকুলেশন করি, দেখো ক্যালকুলেশন করলে আমার মান আসতেছে 11.53 অ্যাঙ্গেল মাইনাস 8.7, এখানে 8.71 ছিল, তাই না? 8.71 ছিল কিন্তু, আচ্ছা সমস্যা নাই, দশমিকের পরে 1 না ধরলেও অতটা ম্যাটার করে না, আচ্ছা ব্যাপার না ওটা। আচ্ছা দেখো তাহলে আমাদের 8.71 মাইনাস 8.34 অ্যাঙ্গেল মাইনাস 74.88, ওকে। তাহলে আমার মান আসতেছে 11.17 অ্যাঙ্গেল 34.36 অ্যাম্পিয়ার, ওকে। এইটা হচ্ছে আমার আরেকটা অ্যান্সার। আচ্ছা দেখো একটু বিষয় খেয়াল করে দেখো যে এখানে আমরা কিন্তু মোট যে কারেন্টটা, সেই কারেন্টটার মান পেয়েছি কিন্তু দেখো মোট কারেন্ট বা টোটাল কারেন্ট বা I1 যেটাই বলো না কেন, I1টাই কিন্তু সার্কিটের মোট কারেন্ট। তাহলে দেখো I1 এর মান কত পেয়েছি, এখানে I1 এর মান পেয়েছি 11.53 অ্যাঙ্গেল মাইনাস 8.71, আবার I2 এর মান দেখো কত পেয়েছি 8.34 অ্যাঙ্গেল মাইনাস 74.88 অ্যাঙ্গেল, তাই না? তাহলে একটা বিষয় খেয়াল করো, দেখো একটা বিষয় খেয়াল করো, সবার শেষে দেখো I3 এর মান পেয়েছি 11.17 অ্যাঙ্গেল 34.36, তাহলে আমি যদি I2 এবং I3 এর মানটা যদি যোগ করলে কি আমি I1 এর মানটা পাবো? হ্যাঁ, তোমার মাথায় কনফিউশন লাগতেছে যে এখানে 8.34, আবার এখানে 11.17, এই দুটো যোগ করলে কিভাবে 11.53 হবে তুমি যদি ক্যালকুলেটরের সাহায্যে, কারণ এইগুলো ভেক্টরিক্যাল যোগ, আমরা কিন্তু স্বাভাবিক নিয়মে যোগ বিয়োগ করতেছি না, এগুলো কিন্তু ভেক্টরিক্যাল যোগ বিয়োগ করতেছি। তুমি একটাবার ট্রাই করে দেখবা যে 8.34 এক কথায় এখানে যা আছে এইটার সাথে এইটা যদি তুমি যোগ করে দেখো, এই যে I2 এর সাথে I3 যদি তুমি যোগ করে দেখো, তাহলে তুমি I1 এর মান এইটাই পাবা, ঠিক আছে? কারণ এগুলো ভেক্টরিক্যাল যোগ বিয়োগের কাজ করতেছি, গুণভাগের কাজ করতেছি, স্বাভাবিক নিয়মে যোগ বিয়োগ গুণভাগের কাজ কিন্তু আমরা এখানে করতেছি না, ওকে। তাহলে আশা করছি তোমরা এই ম্যাথটা ম্যাথ থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছো এবং বুঝতে পারছো। তাহলে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ঠিক আগামী ক্লাসের এই ইলেকট্রিক্যাল সার্কিট 2 বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে। আজকের মতো এখানেই থাকবে, একদম ক্লোজ করতেছি আমরা প্রথম অধ্যায়। ঠিক আগামী ক্লাসে দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।